আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে আলোচনাটা করব সেই আলোচনাটি হলো তোমাদের ইতিহাস পাঠ্যবইয়ের একটি ইম্পর্টেন্ট অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায় থেকে পরীক্ষায় যেসব এমসিকিউ প্রশ্নগুলি আসবে সেসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। এইসব প্রশ্নগুলি দেখলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আর এটি হলো পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওটি আমি কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো, তাহলে তোমরা ওই ভিডিওটি দেখে নিও। না হলে তোমাদের এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নের অপশানটি পুরোপুরি অসম্পূর্ণ থেকে যাবে। আর অন্যান্য অধ্যায় থেকে যদি তুমি সাজেশন পেতে চাও, তাহলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 হিস্ট্রি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশনগুলি দেখতে পারবে। তাহলে আজকের আলোচনাটা শুরু করছি, তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখতে থাকো। দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। বইয়ের 7 পাতা থেকে 13 পাতা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে শর্ট প্রশ্নগুলি আলোচনা করেছে এই ভিডিওটির মাধ্যমে। এর পরেও আরেকটি ভিডিও আসবে পার্ট 2, সেই ভিডিওটিও তোমরা খুব ভালোভাবে দেখে নিও। গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি হলো, বঙ্গ নামটির প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায়? উত্তরটি হলো ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। 2 নম্বর প্রশ্নটি হলো, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হলো কৌটিল্য। 3 নম্বর প্রশ্নটি হলো, রঘুবংশম কাব্যের রচয়িতা কে? উত্তরটি হলো কালিদাস। 4 নম্বর প্রশ্নটি হলো, মিনহাজ ই সিরাজ কোন শতকের ঐতিহাসিক? উত্তরটি হলো খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের। 5 নম্বর প্রশ্নটি হলো, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হলো আবুল ফজল। 6 নম্বর প্রশ্নটি হলো, সুবা শব্দের অর্থ কী? উত্তরটি হলো প্রদেশ বা রাজ্য। 7 নম্বর প্রশ্নটি হলো, ষোড়শ সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা বাংলা অঞ্চলের কী নাম দিয়েছিলেন? উত্তরটি হলো বেঙ্গালা। 8 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দের দেশভাগের সময় বাংলার পশ্চিমবঙ্গের নাম হলো পশ্চিমবঙ্গ? উত্তরটি হলো 1947 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নটি হলো, কোন যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ হয়েছিল? উত্তরটি হলো 1971 খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধের পর। 10 নম্বর প্রশ্নটি হলো, প্রাচীন বাংলায় বৃহত্তম অঞ্চলের নাম কি? উত্তরটি হলো পুণ্ড্রবর্ধন। 11 নম্বর প্রশ্নটি হলো, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা কী নামে পরিচিত ছিল? উত্তরটি হলো বরেন্দ্র। 12 নম্বর প্রশ্নটি হলো, প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা কী নামে পরিচিত ছিল? উত্তরটি হলো বঙ্গ। 13 নম্বর প্রশ্নটি হলো, বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলকে কী বলা হতো? উত্তরটি হলো বঙ্গাল। 14 নম্বর প্রশ্নটি হলো, উত্তরের রাঢ় কোন অঞ্চলকে বলা হতো? উত্তরটি হলো বজ্রভূমি বা বজ্রভূমি। 15 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণের রাঢ় কোন অঞ্চলকে বলা হতো? উত্তরটি হলো সুভভূমি বা সুমভূমি। 16 নম্বর প্রশ্নটি হলো, উত্তর ও দক্ষিণের মাঝে সীমানা ছিল কোন নদ? উত্তরটি হলো অজয় নদ। 17 নম্বর প্রশ্নটি হলো, মেঘনা নদীর পূর্ব দিকে অঞ্চলকে কি বলা হতো? উত্তরটি হলো সমতট। 18 নম্বর প্রশ্নটি হলো, সমতটের দক্ষিণ পূর্ব দিকের আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল কী নামে পরিচিত? উত্তরটি হলো হরিকেল। 19 নম্বর প্রশ্নটি হলো, গৌড়ের শাসক কে ছিলেন? উত্তরটি হলো শশাঙ্ক। 20 নম্বর প্রশ্নটি হলো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হলো কর্ণ সুবর্ণ। 21 নম্বর প্রশ্নটি হলো, শশাঙ্ক কে ছিলেন? উত্তরটি হলো গুপ্ত সম্রাটের মহাসামন্ত। 22 নম্বর প্রশ্নটি হলো, মুর্শিদাবাদ জেলার বর্তমান চিরুটির নাম কি? উত্তরটি হলো কর্ণ সুবর্ণ। 23 নম্বর প্রশ্নটি হলো, কর্ণ সুবর্ণ নগরের কাছে কি অবস্থিত ছিল? উত্তরটি হলো রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহার। 24 নম্বর প্রশ্নটি হলো, হিউয়েন সাং কে ছিলেন? উত্তরটি হলো চীনা বৌদ্ধ পর্যটক। 25 নম্বর প্রশ্নটি হলো, হিউয়েন সাং রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারকে কি বলেছেন? উত্তরটি হলো লোটোমোচিহো। 26 নম্বর প্রশ্নটি হলো, কর্ণ সুবর্ণ স্থানীয়ভাবে কী নামে পরিচিত ছিল? উত্তরটি হলো রাজা কর্ণের প্রাসাদ। 27 নম্বর প্রশ্নটি হলো, শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণ সুবর্ণ দখল করেছিলেন? উত্তরটি হলো কামরূপের রাজা ভাস্কর বর্মা।
28 নম্বর প্রশ্নটি হলো ভাস্কর বর্মার পর কে কর্ণ সুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হলো রাজা জয়নাক। 29 নম্বর প্রশ্নটি হলো শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে কোন দেবতার উপাসক ছিলেন? উত্তরটি হলো শৈব বা শিবের। 30 নম্বর প্রশ্নটি হলো সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তরটি হলো হর্ষবর্ধনের। 31 নম্বর প্রশ্নটি হলো কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন? উত্তরটি হলো সুয়ানজাং। সুয়ানজাংয়ের অপর নাম কিন্তু হিউয়েনসাং। 32 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? উত্তরটি হলো আর্যমঞ্জু শিমূলকল্প। 33 নম্বর প্রশ্নটি হলো হর্ষবর্ধনের সভাকবির নাম কি? উত্তরটি হলো বাণভট্ট। 34 নম্বর প্রশ্নটি হলো হর্ষচরিত কে রচনা করেন? উত্তরটি হলো বাণভট্ট। 35 নম্বর প্রশ্নটি হলো কনৌজের শাসকের নাম কি? উত্তরটি হলো যশবর্মা বা যশবর্মন। 36 নম্বর প্রশ্নটি হলো যশবর্মনের রাজকবির নাম কি? উত্তরটি হলো বাগপতিরাজ। 37 নম্বর প্রশ্নটি হলো গৌরবহ কাব্য কে রচনা করেন? উত্তরটি হলো বাগপতিরাজ। 38 নম্বর প্রশ্নটি হলো গৌরবহ কাব্য কোন ভাষায় রচিত? উত্তরটি হলো প্রাকৃত ভাষায়। 39 নম্বর প্রশ্নটি হলো শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কি বলা হয়? উত্তরটি হলো গৌড়তন্ত্র। 40 নম্বর প্রশ্নটি হলো শশাঙ্কের মৃত্যুর কত বছর পর ঈদ সিং ভারতে এসেছিলেন? উত্তরটি হলো 50 বছর পর। 41 নম্বর প্রশ্নটি হলো ঈদ সিং কে ছিলেন? উত্তরটি হলো চীনা পর্যটক। 42 নম্বর প্রশ্নটি হলো ধনী বণিকদের কি বলা হতো? উত্তরটি হলো শ্রেষ্ঠী। আর ভিডিওটি যদি তোমার একটু উপকার লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের উপর সুযোগ করে দিও। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। আরও ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করব আমি।